দেখ তাহলে। এরপর ডাইনোসরের মুখের আগুন ও ভয়ঙ্কর নেকড়ের তেজস্ক্রিয় শক্তি খুবই যুদ্ধ হয়। দুজনেরই শক্তি এতটাই বেশি ছিল যে এক ভীষণ যুদ্ধের আকার ধারণ করে। পক্ষীপুর গ্রামে এক ভয়ানক ডাইনোসর ছিল, আর সে ছিল খুবই শক্তিশালী। তার মুখের আগুনে জঙ্গলের গাছপালা পুরো পুড়ে ছাই হয়ে যেত। ইহ আহ 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 আমি হলাম দানব ডাইনোসর। দানব দানব আমি যাকেই পাই তাকে হাড় ফাটিয়ে গিলে গিলে খাই। ইহ আহ 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 আহ। একদিন সেই ভয়ানক ডাইনোসর জঙ্গলে খাবারের জন্য ঘুরছিল। হঠাৎই সে ছোট্ট দুটি টুনির বাচ্চাকে দেখতে পায়। এই তো ছোট্ট দুটি টুনির ছানা। এই ছানাগুলো খেতে দারুণ। অনেকদিন টুনির ছানা খাইনি, আজ তৃপ্তি করে টুনির ছানাগুলোকে খাবো। এই টুনির ছানা, আয় আয় আয়, এদিকে আয় এদিকে আয়। কি দারুণ খেতে রে ছানাগুলো। না, এবার পেটটা অনেকটাই ভরে গেছে, এবার গুহায় গিয়ে একটু ঘুমাই গা যাই। এই কথা বলে সেই ডাইনোসর গুহায় চলে গেল। আর কিছুক্ষণ পরেই বাসায় টুনি আসে এবং সে খুবই কান্না করতে থাকে। মনে হয় ওই শয়তান শিয়াল সব ছানাগুলোকে খেয়ে ফেলেছে। আমার ছানাগুলোকে আর পাবো না। আমি এক্ষুনি গিয়ে শিয়ালকে জিজ্ঞাসা করবো যে ও আমার ছানাগুলো কেন খেলো। এই কথা বলেই সে তখনই উড়ে শিয়ালের কাছে চলে গেল। শিয়াল মামা, তুমি ওই ছানাগুলো কেন খেয়েছো? কিছুদিন পরে আমার ওই দুটো ছানা উড়তে শিখতো, তারপরে আমরা একসাথে উড়তাম। আমার কত আশা ছিল, তুমি এটা কি করলে বলো? কি বলছিস রে টুনি? আমি তোর কোনো ছানাই তো খাইনি। তুই ঠিক করে দেখ, অন্য কেউ খেয়ে নেয়নি তো? কে খাবে তাহলে তুমি বলো? ভালো করে দেখ, এখন তো আমারও ভয় হচ্ছে। আমারও তো একটা ছোট্ট বাচ্চা আছে। আচ্ছা টুনি, আমি শুনেছি জঙ্গলে একটা ভয়ানক ডাইনোসর এসছে, সে খায়নি তো? আমি দেখিনি শিয়াল মামা। এই বলে টুনি দুঃখে সেখান থেকে চলে যায়। কিন্তু শিয়াল এইদিকে খুবই চিন্তা করতে থাকে। যদি ওই ডাইনোসর টুনির ছানা খেয়ে নেয়, তাহলে তো আমার বাচ্চাও খেয়ে নিতে পারে। কি করা যায় এখন তাহলে? এই কথা ভাবতে ভাবতেই দিন কেটে যায় এবং পরের দিন হতেই শিয়াল বলে, সকাল তো হয়ে গেল, এবার আমার বাচ্চার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে হবে। এবার একটু দক্ষিণের জঙ্গলের দিকে যাই, দেখি কিছু খাবার পাই নাকি। আর ওইদিকে টুনিও দুটো ডিম পেড়েছিল। আজ আমার খুব খিদে লেগেছে, দেখি আমিও ওই দক্ষিণের জঙ্গলের দিকে কোনো ফল পাই নাকি। এই বলে টুনিও দুটো ডিমকে রেখে বেরিয়ে গেল খাবারের জন্য। আর ঠিক তখনই সেই ডাইনোসর খাবারের খোঁজে সেই গুহা থেকে বেরিয়ে গেল। আজ আমার অনেক খিদে, একটু বেশি কিছুই খেতে হবে। পেটে খিদে চুঁ চুঁ করছে, তাড়াতাড়ি যাই, দেখি কিছু পাওয়া যায় নাকি। ডাইনোসর এই কথা বলেই খাবার খুঁজতে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেই সে টুনির দুটো ডিম দেখতে পায়। ওই তো টুনির ডিম। বাহ, আজও খুব মজা করে টুনির ডিম দুটো খাবো। এই টুনির ডিম, আয় আয় আয়, দেখি আমার কাছে আয় তো। বাহ, টুনির ডিমগুলো কিন্তু দারুণ খেতে। না, পেটটা কিন্তু পুরোটা ভরেনি, অনেক খিদে এখনো বাকি আছে। না, দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। কিছু দূর যাওয়ার পরে সেই ডাইনোসর সেই শিয়ালের ছোট্ট ছানাকে দেখতে পেল। ওই তো আবার সুস্বাদু খাবার। এখনই ওই শিয়ালের ছানাটাকে খেতে হবে। ওই বাচ্চা শিয়াল খেতে দারুণ হবে। এই কথা বলেই সে শিয়ালকে পুরোপুরি গিলেই খেয়ে নিল। না, পেটটা পুরো ভরে গেছে, একটু গুহার দিকে যাই, একটা লম্বা ঘুম দেবো, আর কালকে একবারে উঠবো। ওইদিকে টুনি বাসায় এসে ডিম না দেখে খুবই কান্না করতে থাকে। নিশ্চয়ই শিয়াল আমার ডিমগুলো খেয়েছে, আজ ওর কোনো ব্যবস্থা করতেই হবে। এই বলে টুনি উড়ে গেল শিয়ালের বাসায়। টুনি গিয়ে দেখে শিয়াল বসে বসে খুবই কান্না করছে। শিয়াল মামা, কি হয়েছে গো তোমার? আমার বাচ্চা চেয়ে নিয়েছে। তাহলে শিয়াল মামা, আমারও ডিম মনে হয় ওই ডাইনোসরই খেয়েছে। তাহলে আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য কি করা যায় বলো তো শিয়াল মামা? এরপর টুনি এবং শিয়াল দুজনে মিলে চুক্তি করতে থাকে এবং তারা সাধু বাবার কাছে যাবে বলে সব কিছু ঠিক করলো। এবং কিছুক্ষণের মধ্যেই টুনি এবং শিয়াল দুজনাই সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, এক ডাইনোসর এসে আমাদের সব বাচ্চা খেয়ে ফেলেছে, আপনি আমাদের বাঁচান। শিয়াল মামা ঠিক বলেছে, আমারও
ডিম ও ছানা দুটোই ওই ডাইনোসর খেয়ে ফেলেছে। আপনি বাঁচান সাধু বাবা, যে করেই হোক আপনি বাঁচান। সাধু বাবা টুনি ও শিয়ালের দুজনার কথা শুনে তার যজ্ঞের তপস্যা বলে এক ভয়ানক নেকড়ের যজ্ঞ থেকে তৈরি করে এবং তাকে যজ্ঞের খুব শক্তি দিয়ে ডাইনোসরকে মারতে পাঠায়। সেই ভয়ানক নেকড়েকে টুনি ও শিয়াল দুজনাই ডাইনোসরের কাছে নিয়ে যায়। এই বাচ্চা নেকড়েটাকে নিয়ে আমার কাছে মরতে আসছিস নাকি রে? দানব ডাইনোসর, কি বলছো? যদি বাঁচতে চাও এখনই এখান থেকে পালিয়ে যাও। তবে রে, দেখ তাহলে। এরপর ডাইনোসরের মুখের আগুন ও ভয়ঙ্কর নেকড়ের তেজস্ক্রিয় শক্তি খুবই যুদ্ধ হয়। দুজনের শক্তি এতটাই বেশি ছিল যে এক ভীষণ যুদ্ধের আকার ধারণ করে। কিন্তু শেষমেশ সেই নেকড়ের তেজস্ক্রিয় শক্তির কাছে ডাইনোসরের হার মানতেই হয় এবং সে পুড়ে ছাই হয়ে যায়। পক্ষীপুর গ্রামে তিন টুনি খুব মিলেমিশে থাকত। তারা একে অপরের সুখে দুঃখে সবসময় এগিয়ে যেত। অঙ্কি টুনি ও নন্দী টুনির নতুন ডিম পারলেও রানী টুনির একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল। তখনই রানী টুনি বলল, পঙ্কি ও নন্দুটুনি, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আসি। আমার ছোট্ট ছানার খুব খিদে লেগেছে, ওকে আর বেশিক্ষণ একা রাখা যাবে না। চলো চলো আমরা খাবার নিয়ে আসি। এই কথা বলে তিনজন খাবারের উদ্দেশ্যে গেল। আর এই ফাঁকে জঙ্গলে আসলো এক মস্ত বড় ডাকু রাক্ষস। আমি হলাম হালুম ডাকু রাক্ষস। ডাকু ডাকু, আমি যখন যাকে পাই কাঁচা চিবিয়ে খাই। আজ অনেকক্ষণ ধরেই কিছু খাইনি। এখন যদি কোনো খাবার পেতাম তাহলে খুব ভালোই হতো। দেখি সামনে কিছু পাই নাকি। ওই তো এক ফুটফুটে পকেট ছানা। বাহ, পুরো জমে গেল। ওই বাচ্চা, আয় আয় আয়, এদিকে আয় দেখি। এবার তোকে আমি খাবো, আর তোকে খেয়ে আজ আমি আমার খিদেটা খুব ভালো মতো মেটাবো। আমাকে মেরো না, আমি তো খুব ছোট, বলো আমাকে ছেড়ে দাও না গো। আমাকে যদি খাও তাহলে তো তোমার পেটও ভরবে না, আমাকে ছেড়ে দাও। আমি কি পাগল নাকি রে? তোকে খেয়ে আমার খিদে অনেকটাই মিটবে। আর পাশে যে দুটো ডিম আছে না, সেগুলো আমি কালকে এসে খাবো। এখন আমি তোকে খাই। এই কথা বলে পাখির ছানাটাকে রাক্ষস তার জাদু দিয়ে পুরো গিলেই খেয়ে নিল। না, মোটামুটি পেট কিছুটা ভরেছে, এখন যাই। এই কথা বলে রাক্ষস চলে গেল। কিছুক্ষণ পরেই তিনটে পাখি চলে আসলো তাদের বাসাতে এবং এসে দেখলো রানী টুনির বাচ্চা আর নেই। বাচ্চা না দেখে সেই রানী টুনি খুবই ভেঙে কান্না করতে থাকলো। আমার বাচ্চার কি হলো, কি হলো? এই ছানাটা, আমার বাচ্চাকে কে নিয়ে গেল? কেউ মেরে ফেলেনি তো আমার বাচ্চাটাকে? অঙ্কি টুনি সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না রানী টুনি, কেঁদো না, দেখো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে কিনা। হ্যাঁ রানী টুনি, অঙ্কি টুনি ঠিকই বলেছে, দেখো কিছুক্ষণের মধ্যে মনে হয় ফিরে আসবে। রানী টুনি অপেক্ষা করতে করতে দিন পুরো শেষ হয়ে গেল। পরের দিন সকাল হতেই সেই রাক্ষস আবার ডিম খেতে আসলো। আমি হলাম ডাকু রাক্ষস। কাল এখানে এসে একটা ছানা খেয়েছি, আজ এই দুটো ডিম খাবো। ও, তার মানে তুই আমার ওই ফুটফুটে ছানাকে খেয়ে নিয়েছিস? তোর একটু দয়া হলো না? এই কথা বলে সে খুবই কান্না করতে থাকে। এই, একদম কাঁদিস না তো, কাঁদিস না। আমার এই ফ্যাচফ্যাচানি কান্না একদম ভালো লাগে না। আজ আমি এই দুটো ডিম খাবো আর প্রাণের সুখে গুহায় গিয়ে ঘুমাবো। রাক্ষস, এই তুমি কি বলছো? ওরা তো এখনো জন্মেও নেয়নি, আর তুমি এখনই খেয়ে নেবে? অঙ্কি টুনিও সেই একই কথা বলল। না
রাক্ষস, তুমি ওদেরকে খেও না। আমার ডিম আর নন্দিটুনির ডিম তুমি একদম খেও না গো। আমাদের খুব আশা, তারা যদি জন্ম হয় আমি তাদের ওরা শেখাবো, আরও তাদের সাথে কত খেলবো। ওই ফ্যাচ ফ্যাচানি কথা বলা বন্ধ কর। তাহলে আমি এখন কি খাবো বল? তোকে খাবো নাকি? তোকে খাবো বল। তখন রানী বলল, দেখ রাক্ষস, তুই আমার ছানা খেয়েছিস, এখন আর ওদের ডিম খাস না। দরকার পড়লে তুই আমাকে খা, কিন্তু মনে রাখিস, কান খুলে, আমি কিন্তু ভূত হয়ে তোকে আগুনে পুড়িয়ে মারবো। তবে রে, দেখ তাহলে। এই কথা বলে সে রানী টুনিকে গপ গপ করে গিলেই খেয়ে নিল। আহ, কি দারুণ খেতে! আজ পুরো মন প্রাণ ভরে গেল। বাহ, আজকে গিয়ে গুহাতে দারুণ ঘুম হবে। রাক্ষস চলে যেতেই নন্দিটুনি বলল, পঙ্কি বোন, দেখো, আমাদের বাঁচাতে রানী টুনি নিজের জীবন দিয়ে গেল, কিন্তু রানী বলেছে সে ভূত হয়ে রাক্ষসকে জ্বালিয়ে মারবে। দেখবে সে তাই করবে। এই কথা বলতে বলতে তারা কান্না করতে থাকে এবং দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই সেই রাক্ষস আবার হাজির হলো নন্দিটুনি ও অঙ্কিটুনির ডিম খেতে। কিরে, এখন তোরা কি করছিস? একটুখানি তোদের ডিমগুলোকে আদর করে নে। একটু পরেই ওই ডিমগুলো আমার পেটে যাবে। শেষবারের মতো তোদের ওই ডিমগুলোকে একটু আদর করে নে তো। রাক্ষস এই কথা বলতেই ঠিক তখনই কাল্পনিকভাবে এক ভুতুড়ে পাখি চলে আসে আর রাক্ষসকে বলে, আমি হলাম সেই রানী টুনি, তুই আমার ছানাকে আর আমাকে খেয়েছিস। আজ আমি তোকে পুরো পুড়িয়ে মারব। তুই আজ কোনোভাবেই বাঁচতে পারবি না। তুই আজ আমার হাতেই পুড়ে ছাই হবি। এই কথা বলতেই সেই ভুতুড়ে টুনির মুখ দিয়ে জাদুর আগুন বেরোতে থাকে আর রাক্ষসের পেছনে আগুন লেগে যায় এবং সে দৌড়ে পালিয়ে যায়। আরে রানী, আমাকে মারিস না রে, আমি সবাইকে জাদু দিয়ে জ্যান্ত কাঁচা গিলে খাই, আর তুই কি না শেষমেশ আমার পেছনে আগুন দিচ্ছিস? আমাকে ছেড়ে দে না রে রানী, আমার পেছনে আগুন দিস না রে, আমার পেছন পুরো জ্বলে যাচ্ছে রে রানী। শেষমেশ সে আগুনে পুরো ছাই হয়ে যায়।